আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। দীর্ঘ ১৯ বছর পর দলীয় কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যান। গুলশানের বাসভবন থেকে বের হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তার গাড়িবহর পৌঁছায় গুলশান কার্যালয়ে। দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৯ বছর পর এই কার্যালয়ে প্রবেশ করলেন তারেক রহমান। ২০১৭ সালে 111 সরকার খ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় গ্রেফতার হয়ে কারাগারে যান তারেক রহমান। তার উপর সেই সময় ভয়াবহ নির্যাতন চালানো হয়। পরে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। শেখ হাসিনার সরকারও তাকে দেশে আসতে দেয়নি। ১৭ বছর পর দেশে ফেরেন ২৫ ডিসেম্বর। রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, তারেক রহমান তো আজকে প্রথমবারের মতো এত বছর পরে আসলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছেন। সেখানকার পরিস্থিতি আসলে কি দেখছেন এবং সর্বশেষ দলের পক্ষ থেকে আসলে কি জানানো হয়েছে? মুশফিক, ১৯ বছর পর নয়, প্রথমবারের মতো উনি এই কার্যালয়ে আসলেন। উনি যখন এই কার্যালয়টি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হিসেবে এই কার্যালয়টি চালু হয় ২০০৮ সালের নির্বাচনের আগ মুহূর্তে। উনি ওই সময় দেশে ছিলেন না, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব উনি ২০০৭ সালের ৭ই মার্চ গ্রেফতার হয়েছিলেন এবং উনি মুক্তি পান ৩রা মার্চ। ৩রা সেপ্টেম্বর উনি ২০০৮ সালে মুক্তি পেয়েছিলেন এবং ১১ সেপ্টেম্বর উনি লন্ডন যেতে বাধ্য হয়েছিলেন। এরপরে আসলে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। সেটি নির্বাচন সামনে রেখে ২০০৮ সালে যে নির্বাচনটি হয়েছিল 111 সরকারের সময়, সেই নির্বাচনের আগ মুহূর্তে এই কার্যালয়টি কার্যক্রম শুরু হয়। সেই হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রথমবারের মতো এই গুলশান কার্যালয়ে আজকে আসলেন। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে রয়েছেন, তারা দুপুরের মধ্যেই এখানে চলে এসেছেন, ১টা-১.৫টার মধ্যে চলে এসেছিলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আমরা দেখেছি, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খুসরো মাহমুদ চৌধুরী, এছাড়া স্ট্যান্ডিং কমিটির বাইরে রিজভী আহমেদ, উনি এখানে তারা সবাই মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখানে স্বাগত জানান। এই কার্যালয়ের দোতলায় বিএনপির চেয়ারপারসনের জন্য নির্ধারিত অফিস যে একটি কক্ষ রয়েছে, সেই কক্ষটি আসলে লক্ষ্যতে রয়েছে বিএনপি চেয়ারপারসনের জন্যই। তার পাশে একটি কক্ষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য তৈরি করা হয়েছে, যেটি আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতদিন ব্যবহার করেছিলেন। সেই রুমটি আসলে ব্যবহার করছে, আজকে থেকে করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর মহাসচিবের রুমটি নিচতলায় নিয়ে আসা হয়েছে, যেটি আসলে দপ্তর ছিল, দপ্তরটি অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। কার্যালয়ের ভিতরে অন্য একটি রুমে বিএনপির মহাসচিবের জন্য নিচতলায় ওই দপ্তরের রুমটি আসলে বরাদ্দ করা হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে আজকে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। আগামীকাল সেই মনোনয়নপত্র জমা দেওয়া হবে, সেটি আসলে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। বগুড়া, ঢাকা 17 আসনে উনি নির্বাচন করছেন, আজকে সেটি সংগ্রহ করা হয়েছে। এছাড়া বগুড়া 6 আসন থেকে উনি আরেকটি আসনে নির্বাচন করছেন, সেটি 23 তারিখে স্থানীয় নেতারা সংগ্রহ করেছিলেন। সেই মনোনয়নপত্রটি আগামীকাল তার পক্ষ থেকে স্থানীয় নেতারা জানানো হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনোটি ঢাকাতেও না, বগুড়াতেও না, কোথাও উনি সরাসরি গিয়ে মনোনয়নপত্র সাবমিট করছেন না। মুশফিক। দর্শক, আমরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। কাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, তাই শেষ মুহূর্তে অনেক প্রার্থী মনোনয়ন তোলার পাশাপাশি জমা দিয়েছেন। নোয়াখালী 2 আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। পটুয়াখালী 1 আসনের বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। চাঁদপুর 3 আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়া 3 আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আদর্শগত মিল না থাকায় জামায়াত ইসলামীতে যোগ দেবেন না সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম মুখ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এনসিপির সাথে বনিবনা না হলে স্বতন্ত্র নির্বাচন করার কথাও জানান তিনি। আর নির্বাচনের পরপরই সিদ্ধান্ত নেবেন বিএনপি না এনসিপিতে যোগ দেবেন তিনি। দুবাইতে সম্পত্তি বানানোর যে অভিযোগ নানা মাধ্যমে করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলেও এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন তিনি। রিপোর্ট করেছেন বর্ষণ কবির। জুলাই আন্দোলনে গুমের শিকার হওয়ার পর আসিফ মাহমুদ ফিরেছেন বীরের বেশে। নানা চড়াই উতরাই শেষে তিনি দাঁড়িয়েছিলেন উত্তাল আন্দোলনের মাঠে। সেই প্রতিদানও পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। উপদেষ্টার পদ ছেড়ে আবার রাজনীতির মাঠে সজীব ভুঁইয়া, কিন্তু এখনও ঠিক করে উঠতে পারেননি কোন রাজনৈতিক দলে অংশ নেবেন তিনি। গন্তব্য যেখানেই হোক না কেন সেটি যে জামায়াত নয় সেটা নিশ্চিত করেছেন আসিফ। নির্বাচনের আগে পোলারাইজেশনগুলো খুব দ্রুত ঘটছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি ভাবছি না খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে। কথা বলছি সবার সাথেই, এনসিপির সাথেও কথা হচ্ছে, বিএনপির সাথেও কথা হচ্ছে, এবং অপরাপর রাজনৈতিক দলগুলো থেকেও নানা সময় বলা হচ্ছে আমাকে। না, জামাতের সাথে সেভাবে আলোচনা হয়নি, যেহেতু এটা আদর্শিক একটা ব্যাপার আছে এখানে। তো তবে আমি ভাবছি নির্বাচনের পরেই এ বিষয়ে চিন্তা করব, কারণ অন্যান্য প্রার্থীদের তুলনায় আমরা নির্বাচনী ট্রেনে যেহেতু একটু দেরিতে আরোহণ করেছি, ফলে আমাদের জন্য এখন ডাবল কাজ করতে হচ্ছে। উপদেষ্টা থাকা অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনার সময় তার ব্যাপারে নানা দুর্নীতির অভিযোগ করা হয়। দেশ বিদেশ মিলিয়ে আসিফের সহযোদ্ধাদের অনেকেই দাবি করেছেন দুবাইতে সম্পদ গড়েছেন তিনি অবৈধভাবে। আসিফ বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে অনেকেই তার শত্রু হয়েছেন, তাই যা ঘটেছে তা রটনার বেশি কিছু নয়। পৃথিবীর কোথাও এই জিনিসগুলো গোপন রাখা আসলে সম্ভব না। আমরা দেখেছি যে আমাদের ইনফ্লুয়েন্সারে বের করে ফেলছেন, এটা কোনো গোয়েন্দা সংস্থার প্রয়োজন পড়ে নাই, কোনো রেগুলেটরি বডির প্রয়োজন পড়ে নাই। তো আপনারা তো দেখেন অনেক বিখ্যাত ইনফ্লুয়েন্সাররা আমার বিরুদ্ধেও অনেক কিছু চেষ্টা করেছেন, অনেক পয়েন্ট মেক করার চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু থাকলে অবশ্যই একটা কথা আছে না যে আকাশে চাঁদ উঠলে সর্বলোকে দেখে। আসিফ আরও ব্যাখ্যা দিয়েছেন গণপ্রতিরক্ষার জন্য যে প্রকল্প তিনি হাতে নিয়েছেন সেটিকে প্রতিবেশী দেশের গণমাধ্যম মিলিশিয়া বাহিনী হিসেবে অপপ্রচার করেছে। সেই সঙ্গে হাদি হত্যাকাণ্ড ও এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেছেন পদত্যাগী এই উপদেষ্টা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। দেশ একটি ক্রান্তিকাল সময় পার করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে ষড়যন্ত্র করছে। দুপুরে ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদে আয়োজিত আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশ এখন একটা ক্রান্তিকাল বলতে পারো। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমাদের আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। দুপুরে তাদের কর্মসূচি থেকে হাদি হত্যার বিচারে জোর দাবি তোলা হয়। শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশালে অবরোধ কর্মসূচি শুরু করেছে দলের কর্মীরা। এদিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা। এ সময় আন্দোলনকারীরা জানায়, শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে ভারতে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। খুনিদের ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুজনকে ভারতের মেঘালয় থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। জুবাইর প্রধানের রিপোর্টে বিস্তারিত। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেয় সর্বস্তরের জনতা। শনিবার রাতে উপদেষ্টা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খুনিদের বিচারের প্রতিশ্রুতি দিলেও তা না মেনে দ্রুত বিচারের দাবিতে রবিবার দুপুর 2টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ।
এমন পরিস্থিতিতে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের সর্বশেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, হাদীর খুনিদের সহায়তাকারী 2 জনকে গ্রেফতার করেছে ভারতের মেঘালয় পুলিশ। 2 জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে, এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামিদের শনাক্ত করার আগেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন আসামিরা। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলেছে। মামলা তদন্ত শেষের দিকে জানিয়ে ডিএমপি জানায়, আগামী 7 জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদী মামলার চার্জশিট দেওয়া হবে। এবং তারা জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। অনলাইনে অপপ্রচারের অভিযোগে 2 ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তবে মামলা পর্যালোচনা করে এ বিষয়ে পরে আদেশ দেবে আদালত। রোববার সকালে ঢাকা সিএমএম আদালতে এই মামলা করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, একটি মহল আবারও দৈনিক আমার দেশ পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র করছে। বলেন, সবার আগে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকায় হামলা বন্ধের কথা বলেছেন তিনি। অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা মজলুম ছিল, এখন সেই মজলুমরাই আমার দেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সময় নিজেকে নিয়েও শঙ্কার কথা জানান তিনি। তবে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার কথা বললেও তা প্রত্যাখ্যান করেছেন মাহমুদুর রহমান। মারুফ মল্লিক তিনি অত্যন্ত লজ্জাস্কর, কি বলবো, ঘৃণ্যভাবে আমার দেশের বিরুদ্ধে তিনি বলেছেন যে আমার দেশ এটার পিছনে জড়িত আছে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন তার পোস্টে। এবং আরও একজন, যিনি আবার বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা, তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তারা মিলিতভাবে আমার দেশ বন্ধ করতে চাচ্ছে। এই 2 ব্যক্তি, আসামি 2 জন আছেন, তারা অপমানিত করেছে আমার দেশ এবং মাহমুদুর রহমান সাহেবকে, এবং যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে, সেটার বিচার চেয়ে আজকে বাদী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটা দেখেছেন, দেখে 505 ধারার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কি আদেশ দিতে হবে না আদেশ দেবেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় 61 কোটি টাকা ব্যয়ে 20 একর জমি নিয়ে গড়ে ওঠা বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, গত 15 বছর ছিল ফ্যাসিবাদের শাসনামল, তাই অর্থনীতি ধ্বংসের পাশাপাশি দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন, দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেইলি ও বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই এর যৌথ উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্টেশনারি জগতের নতুন এক অধ্যায়ের সূচনা করা হয়েছে। রাজধানীর শেরাটন হোটেলে বিয়ন্ড দ্য অর্ডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি শীর্ষক থিমে এই লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এ সময় ডেইলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর মার্স এবং এসিআই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ উদ্দৌলা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্ব স্টেশনারির ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এবং সৃজনশীলতা ও দক্ষতার সীমা ছাড়িয়ে যেতে ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।